গুড মর্নিং বন্ধুরা, আজ আমি তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা ওরকম 15টি অঙ্কের একটি সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 200 মিটার দূর থেকে একজন পুলিশ চোরকে দেখতে পায়। চোর তাকে লক্ষ্য করার সাথে সাথেই দৌড়াতে শুরু করে এবং পুলিশ একই সাথে তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায়। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব মিটারে কত? তাহলে কি বলেছে, একটা এরকম 200 মিটার দূরে, এটা ধরো চোর দাঁড়িয়ে আছে আর এটা পুলিশ, যখন দেখতে পেয়েছে তাদের মধ্যে দূরত্ব 200 মিটার। এবার কি করেছে, চোরটা 10 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াবে, ধরো এদিকেই ছুটছে, আর পুলিশটা 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওকে তাড়া করেছে। তাহলে দেখো, যেহেতু দুজনের গতির অভিমুখ একই, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কী হবে? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। তাহলে কত হবে? 11 - 10 = 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি যদি সেকেন্ডে নিয়ে যাই, 1 × 5/18 মিটার প্রতি সেকেন্ড। এই হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। তার মানে 5/18 মিটার প্রতি সেকেন্ড। তার মানে কি, 1 সেকেন্ডে পুলিশটা চোরটার কাছে 5/18 মিটার করে এগিয়ে যাবে। তাহলে এবার কতক্ষণ পর বলেছে, তার 6 মিনিট। 6 মিনিট মানে 6 × 60 সেকেন্ডে কতটা পথ এগিয়ে যাবে না? 5/18 × 6 × 60, 3 × 6 = 18, 3 × 60, তার মানে 100। তাহলে 100 মিটার পথ পুলিশটা এগিয়ে যাবে। আর দুজনের মধ্যে দূরত্ব কত ছিল? 200 মিটার। তাহলে তাদের মধ্যে এখন দূরত্ব তো কত হবে না? 200 - 100, 100 মিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3x + y - 5 = 0 এবং 2x - y - 5 = 0। সমীকরণের লেখচিত্রগুলি পি, আলফা, বিটা বিন্দুতে ছেদ করে। 3α + বিটার মান কত? তার মানে কি, দুটো আছে সরলরেখা, একটা হচ্ছে 3x + y - 5 = 0, আর একটা হচ্ছে 2x - y - 5 = 0। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কী করে বার করব? ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে গেলে আমাদের দুটো সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রথম সমীকরণ কি? 3x + y - 5 = 0, আর একটা হচ্ছে 2x - y - 5 = 0। এটা ধরি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো 1 আর 2কে যদি আমি যোগ করে দিই, তাহলে ওয়াইটা কেটে যাচ্ছে। তাহলে 5x - 10 = 0। তাহলে x = 2। তাহলে x হচ্ছে 2। এবার x এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে না, দেখো 3 × 6 + y - 5 = 0, অতএব y = -1। তাহলে এই যে পি বিন্দুতে দুটো সরলরেখা ছেদ করেছে, পি বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 - 1। তার মানে আলফা = 2 আর বিটা = -1। এবার আমার কিসের মান বার করতে বলেছে? বলেছে 3α + বিটা। 3 × 6 - 1 = 5। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে sin θ = √3 cos θ। এবার বলেছে 0 ডিগ্রি θ 90 ডিগ্রি হয়, তবে 2sin² θ + sec² θ + sin θ sec θ + cosec θ মান কত? তাহলে বলেছে কি না, বলেছে হচ্ছে sin θ = √3 cos θ। তাহলে দেখো এইটাকে sin θ নিচে যদি cos θ কে নিয়ে আসি, tan θ = √3। তাহলে tan এর কোন মান √3 না? tan 60। তাহলে θ = 60 ডিগ্রি। তাহলে এইবার এইখানে থিটার মানটা বসিয়ে দিই। তাহলে 2 sin² 60 ডিগ্রি + sec² 60 ডিগ্রি + sin 60 × sec 60 + cosec 60 ডিগ্রি। তাহলে এবার দেখো মান বসিয়ে দিই। 2 sin 60 মান √3/2 × তার স্কোয়ার, sec 60 মান কত? 2, 2 এর স্কোয়ার। তাহলে sin 60 √3/2 × sec 60 2 প্লাস cosec 60 মান 2/√3। তাহলে কত হলো? এটা স্কোয়ার মানে 3 এর 4, 2 2 কেটে গেলে 3 এর 2 প্লাস 4 প্লাস 2 2 কেটে গেলে √3 প্লাস 2/√3। এইবার দেখো এইটার যদি করণীয় নিরসন করি, একটা √3 দিয়ে ওপর নিচ গুণ হয়ে যাবে, তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে এটা যদি 3 হয়, তাহলে লসাগু হবে 6। এটা হলে 3 × 3 = 9,
4 6 24, এটা 6√3, আর এখানে আছে 3, তাহলে 2 ওপরে যাবে, 2 দুগুণে 4√3, 24 আর 9 33 প্লাস 10√3/6, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, এম এর কোন মানের জন্য 4x প্লাস √x/6 প্লাস m²/4 এই রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে রাশিটাকে আগে লিখি। কি বলেছে না 4x প্লাস √x/6 প্লাস m²/4, এটা পূর্ণবর্গ রাশি হতে গেলে এটা হচ্ছে a স্কোয়ারের মান। তাহলে a কত? a হচ্ছে 2√x, তবে এটা স্কোয়ার করলেই 4x হবে, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে যখন এটা তাহলে 2√x, তাহলে এটা দেখো 4x এসছে, আছে হচ্ছে √x/6, তাহলে আমার এখানে √x/6 জানতে গেলে 1/4, এই 4টাকে কাটতে হবে, প্লাস নিচে একটা 6 আনতে হবে, তাহলে এত দিয়ে গুণ করতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে b, তাহলে প্লাস 1/4 6 24 হচ্ছে b স্কোয়ার হলো। তাহলে দেখো এই রাশিটার মধ্যে এই দুটো মিলেছে, কিন্তু এটা নেই, এটাকে আমরা এনেছি, তার জন্য এটাকে আমি বাদ দিয়ে দেবো 1/24 তার হোল স্কোয়ার করে, প্লাস আর রয়েছে m²/4। তাহলে দেখো এই রাশিটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি 2√x প্লাস 1/24 তার হোল স্কোয়ার, আর রইল মাইনাস 1/24 মানে 576 প্লাস m²/4। এবার কি বলেছে, এই রাশিটা একটা পূর্ণবর্গ হতে গেলে দেখো এই পুরো রাশিটা শূন্য হতে হবে, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি, তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো না m²/4 সমান সমান 1/576, তাহলে 4 দিয়ে কাটলে 4 1 4, 4 4 16, 4 4 16, তাহলে m² সমান সমান হচ্ছে 1/144, তাহলে m সমান সমান কত হবে 1/12। তাহলে কি বলেছে এম এর কোন মানের জন্য, তাহলে এম এর 1/12 মানের জন্য হবে, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 18,000 টাকা ঋণ দেওয়া হয়, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তৃতীয় এবং চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, তাহলে কি বলেছে না 18,000 টাকা 10% হারে সুদ দিয়েছে, তাহলে প্রথমে 18,000 টাকা 10% হারে 2 বছরের সবৃদ্ধি মূলটা বার করে নেব। তাহলে কত হবে না 18,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার স্কোয়ার, 0 0 কেটে গেল, তাহলে 18,000 ইন্টু 11 ইন্টু 11/10 গুণ 10, একটা 0 কেটে গেল, 21,780 এত টাকা। তাহলে 18,000 টাকা 10% হারে 2 বছরের সবৃদ্ধি মূল 21,780। এইবার তৃতীয় বছরে কত টাকা সুদ পেয়েছে 21,780 ইন্টু 10/100, 10% হারে 1 বছরে তার সুদ হয়েছে এত টাকা, তাহলে এটা 0 0 কেটে দিলাম, তাহলে তৃতীয় বছরে সুদ পেয়েছে 2,178 টাকা। এটা হচ্ছে তৃতীয় বছরের সুদ। এবার চতুর্থ বছরে, তাহলে তৃতীয় বছরের শেষে সুদাসল কত হবে? সুদাসল হবে হচ্ছে 21,780 প্লাস 2,178 সমান সমান 23,958। ঠিক আছে, এবার তাহলে চতুর্থ বছরে কত টাকা সুদ পাবে? চতুর্থ বছরে সুদ পাবে 23,958 ইন্টু 10/100, একটা 0 কেটে গেল, তাহলে হবে হচ্ছে 2,395.8 এত টাকা। তাহলে তৃতীয় বছরে সুদ পেয়েছিল এটা, আর চতুর্থ বছরে সুদ পেয়েছে এত, তাহলে সুদের পার্থক্য তৃতীয় আর চতুর্থ বছরের সুদের পার্থক্য, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে এটাকে বিয়োগ দিয়ে দিই 78.0, তাহলে 0.8, 8 7 15, হাতে রইল 1, 7 আর 1 8, 1 9, 217.8 টাকা, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বাবা ও মায়ের গড় মাসিক আয় 5,000 টাকা, মা ও তার ছেলের গড় মাসিক আয় 6,000 টাকা, বাবা ও ছেলের গড় মাসিক আয় 10,000 টাকা, বাবার মাসিক আয় নির্ণয় করো। তাহলে কি বলেছে, প্রথমে বাবা ও মায়ের গড় মাসিক আয় হচ্ছে 5,000 টাকা, তাহলে বাবা মানে ফাদার আর মা মানে মাদার, তাহলে বাবা আর মার মোট আয় কত হবে? গড় যদি 5,000 হয়, মোট আয় 5,000 ইন্টু গুণ 2, তাহলে 10,000 টাকা।
ঠিক আছে। এবার বলেছে মা ও ছেলের গড় আয় 6,000 টাকা, তাহলে মাদার অ্যান্ড সন এদের গড় আয় যদি 6,000 হয়, মোট আয় হবে 6 দুগুণে 12,000 টাকা। আর কি বলেছে বাবা ও ছেলের গড় আয় 10,000 টাকা, তাহলে ফাদার অ্যান্ড সন, তাহলে মোট আয় হবে 10 দুগুণে 20,000 টাকা। তাহলে দেখো এটা যদি যোগ করি 2 গুণ ফাদার মাদার অ্যান্ড সন, কারণ দুটো করে দুজন বাবা আছে, দুটো মা আছে, দুটো সন আছে, তাই জন্য 2টা কমন নিয়ে এটা হয়, তাহলে এটা হচ্ছে 10 আর করে 30, 40, 42,000 টাকা। তাহলে খালি ফাদার মাদার আর সনের মোট আয় কত হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে 21,000 টাকা। ঠিক আছে। এইবার কি বলেছে বাবার মাসিক আয় নির্ণয় করতে বলেছে, তাহলে মাদার আর সনের যদি মোট আয়টা ফাদার মাদার সনের মোট আয় থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাবার মাসিক আয় বেরিয়ে যাবে। মাদার আর সনের মোট আয় 12,000 টাকা, তাহলে এখান থেকে 12,000 টাকা আমি বাদ দিয়ে দেবো, তাহলে বাবার মোট আয় বেরিয়ে যাবে। তাহলে 21,000 থেকে 12,000 গেলে 9,000, তাহলে বাবার আয় হচ্ছে 9,000 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 34,936, 35,508, 35,580 এবং 36,508-এর মধ্যে কোন সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো কত দ্বারা বিভাজ্য বলেছে, 33 দ্বারা বিভাজ্য। 33 দ্বারা বিভাজ্য মানে 3 গুণ 11, মানে 3 দিয়েও বিভাজ্য হতে হবে, 11 দিয়েও বিভাজ্য হতে হবে। এবার দেখো সংখ্যাগুলো কি আছে না, 34,936, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। দেখো প্রথমটা যোগ করি, 3 4 7, 9 আর 7 16, 16 আর 3 19 আর 6 25, অতএব এটা 3 দিয়ে বিভাজ্য না। অতএব তাহলে এটা 11 দিয়ে 33 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এটা 5 5 10 আর 18 আর 3 21, এটা 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, 5 5 10 আর 18 আর 3 21, এটাও 3 দিয়ে বিভাজ্য। এটা হচ্ছে 6 আর 3 9 আর 5 14 আর 8 22, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য না। অতএব আমার কাছে এই দুটো সংখ্যা রয়েছে, কি কি না 3 35,508, আরেকটা হচ্ছে 35,580। এইবার আমরা দেখব কি যে 11 দিয়ে এই সংখ্যা দুটো বিভাজ্য কিনা। এবার 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি না, সংখ্যার অঙ্কগুলো বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল মাইনাস জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল, এইটা যদি 11 দিয়ে বিভাজ্য অথবা 0 হয় তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। আমরা সেটা দেখি। এখানে বিজোড় স্থান কি 3 আছে, 5 আছে, 8 আছে, তাহলে 5 3 8, 8 8 16 হবে, মাইনাস জোড় স্থানের দেখি 5 আর 0 মানে 5 হবে, 16 থেকে 5 গেলে 11, এটা দেখো 11 দিয়ে বিভাজ্য, অতএব এই সংখ্যাটা 33 দ্বারা বিভাজ্য। এইবার আমরা এটা দেখি 33, এটার দেখো বিজোড় স্থানের অঙ্কগুলো 3 5 আর 0, 5 3 8, আর এটা হচ্ছে 5 আর 8, 8 5 13, তাহলে 8 আর 13 বিয়োগফল কত হচ্ছে 5, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটা হচ্ছে 35,508। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদার 120 কুইন্টাল গম কিনেছে, এর 20% 25% লোকসানে বিক্রি হয়েছে, বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করলে পুরো লেনদেনের ওপর 25% লাভ হবে। ধরি দোকানদার 120 কুইন্টাল গম কিনেছেন 120 টাকায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এর 20%, তাহলে 120 কুইন্টালের 20% কত হবে, 20/100 মানে 0 0 কেটে গেলে 24 কুইন্টাল গম। 24 কুইন্টাল গ্রামের ক্রয় মূল্য কত টাকা, 24 টাকা। এবার কি বলেছে এটা 25% লোকসানে বিক্রি করেছিলেন, তাহলে 24 কুইন্টাল গমের বিক্রয় মূল্য কত হবে, 24 ইন্টু 25% লোকসান মানে 75/100, তার মানে 3 25 75, 4 25 100, 4 6 24 মানে 18 টাকা। তাহলে 24 কুইন্টাল গমের বিক্রয় মূল্য হচ্ছে 18 টাকা। তাহলে বাকি কত কুইন্টাল, 120 মাইনাস 24 মানে 96 কুইন্টাল। 96 কুইন্টাল গমের ক্রয় মূল্য 96 টাকা। এইবার কি বলেছে যে বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করলে পুরো লেনদেনের ওপর 25% লাভ হবে। এবার পুরো লেনদেনের ওপর 25% লাভ মানে পুরো লেনদেন মানে 120 টাকা ক্রয় মূল্য, আর 25% লাভ মানে কত বিক্রয় মূল্য হবে, তাহলে 125/100, 5 25 125, 4 25 130 মানে 150 টাকা। টোটাল বিক্রয় মূল্য হবে 150 টাকা, তার মধ্যে 18 টাকার বিক্রয় মূল্য 24 কুইন্টাল গমের দাম হয়েছে, তাহলে বাকিটা কত হচ্ছে 18 থেকে বিয়োগ দিয়ে দিলে 2
3 132 টাকা। তাহলে বাকি 96 কুইন্টাল গম 132 টাকায় বিক্রি করতে হবে। তাহলে তার লাভ কত হবে? তাহলে লাভ হবে হচ্ছে 132 আর ক্রয় মূল্য হচ্ছে 96, 96 বাদ দিয়ে দিই, 6 6 12 36 টাকা। তাহলে কি হচ্ছে 96 টাকায় লাভ 36 টাকা, লাভের শতকরা হার কত? ইন্টু 100/96। 6 6 36, 6 16 96, 4 4 16, 4 25 100, 2 2 4, 3 2 6, 75/2 মানে হচ্ছে 37.12%। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক, পি একটি কাজ 12 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে সম্পন্ন করতে পারে। কিউ একই কাজ 8 দিনে দৈনিক 10 ঘন্টা করে কাজ করে সম্পন্ন করতে পারে। যদি পি এবং কিউ উভয়ই একসাথে দৈনিক 8 ঘন্টা কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে কি বলেছে? পি 12 দিনে একটা কাজ করে দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে, তাহলে পি এর মোট কাজ করতে সময় লাগে 12 গুণ 8 মানে 96 ঘন্টা। ঠিক আছে। কিউ কী করে? কিউ কাজটা করে 8 দিনে করতে পারে, দৈনিক 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 গুণ 10 80 ঘন্টা। তাহলে মোট কাজের পরিমাণ 96 আর 80 লসাগু, 96 আর 80 লসাগু 480। তাহলে মোট কাজের পরিমাণ 480 ইউনিট। ঠিক আছে। তাহলে পি 96 ঘন্টায় 480 ইউনিট করে, 1 ঘন্টায় করবে হচ্ছে 5 ইউনিট প্রতি ঘন্টা, আর কিউ করবে হচ্ছে 6 ইউনিট প্রতি ঘন্টা। এবার বলেছে পি কিউ উভয় একসাথে কাজটা শুরু করলো। পি কিউ উভয় 1 ঘন্টায় কত ইউনিট করবে? 5 + 6 11 ইউনিট কাজ করবে। এবার 1 ঘন্টা যদি 11 ইউনিট করে, 8 ঘন্টায় করবে 88 ইউনিট। এবার মোট কাজ কত? 480 ইউনিট করতে কত সময় লাগবে? তাহলে একদিনে 88 ইউনিট কাজ করছে, তাহলে 480 ইউনিট করবে, 480/88 এত দিনে, তাহলে 8 6 48, 8 11 88, তাহলে 60/11, 5 11 55/5, 5 × 5 = 11 দিনে। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি কোম্পানিতে 40% কর্মচারী পুরুষ এবং 75% পুরুষ প্রতি বছর 25,000 টাকার বেশি আয় করেন। যদি কোম্পানির 45% কর্মচারী প্রতি বছর 25,000 টাকার বেশি আয় করেন তাহলে কোম্পানিতে নিযুক্ত মহিলাদের কত ভাগ প্রতি বছর 25,000 টাকা বা তার কম আয় করেন? তাহলে ধরি কোম্পানিতে 100 জন লোক আছে, এবার 40% পুরুষ, তাহলে মেন আছে কতজন? মেন 100 জনের 40% মানে 40 জন, 40 জন পুরুষ। তাহলে উমেন কত? মহিলা হচ্ছে তাহলে 60 জন। এবার কি বলেছে? 75% পুরুষ প্রতি বছর 25,000 টাকার বেশি আয় করেন। তাহলে 75% পুরুষ মানে 40 জনের 75%, 40 × 75/100, 0, 2 2 4, 5 2 10, 5 15 75, মানে 30 জন। তাহলে 30 জন পুরুষ 25,000 টাকার বেশি মায়না পান। এইবার কি বলেছে? কোম্পানির 45% কর্মচারী প্রতি বছর 25,000 টাকার বেশি মায়না পান। 45 জন মানে 100 জন যদি টোটাল লোক ছিল কোম্পানিতে, 45 জন 25,000 টাকার বেশি মায়না পান, তাহলে 45% 25,000 টাকার বেশি মায়না পান, তাহলে মোট 45 জন আছে যারা 25,000 টাকার বেশি মায়না পান। তার মধ্যে 30 জনই পুরুষ, তাহলে মহিলা কতজন 25,000 টাকার বেশি মায়না পান? 45 - 30, 15 জন মহিলা যারা 25,000 টাকার বেশি মায়না পান। তাহলে মোট মহিলা হচ্ছে 60 জন, 15 জন 25,000 টাকার বেশি মায়না পান। তাহলে 25,000 টাকার কম মায়না পান কত? মোট মহিলার সংখ্যা 60 - 25,000 টাকা বেশি মহিলার পাওয়া মাইনা মহিলার সংখ্যা 15 জন, তাহলে 45 জন মহিলা আছে যারা 25,000 টাকার কম মায়না পান। এবার বলেছে কোম্পানিতে নিযুক্ত মহিলাদের কত ভাগ প্রতি বছর 25,000 টাকা বা তার কম আয় করেন? তাহলে দেখো 60 জন মহিলার মধ্যে 45 জন মহিলা আছে যারা 25,000 টাকার কম আয় করেন। তাহলে একজনের মধ্যে করবে হচ্ছে 45/60, মানে 3 15 45, 4 15 60, 3/4 ভাগ। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বৃত্তাকার পার্কের চারপাশে 60 মিটার প্রশস্ত রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 176 মিটার, রাস্তাটির ক্ষেত্রফল হলো। তাহলে দেখো বলেছে পার্কের পরিধি হচ্ছে 176 মিটার, ধরি পার্কটার ব্যাসার্ধ আর, তাহলে পার্কটার পরিধি কী হবে? 2πr। তাহলে 2πr = 176।
তাহলে আর সমান সমান কত হবে 176/2 মানে 2 × 22, উপরে 7 চলে যাবে, 11 দিয়ে কাটলে 11 × 11, 6 × 11 66, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 4 4 16, তাহলে 4 7 28 মিটার। তাহলে এখানটা একটু ছবিটা আঁকি। ধরো এইটা পার্ক, এটা হচ্ছে 28 মিটার, এর বাইরের চারিদিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে যদি 7 মিটার চওড়া একটা রাস্তা থাকে, তাহলে রাস্তা সহ পার্কটাকে আঁকি আগে। এইবার বলেছে এই রাস্তার ক্ষেত্রফলটা কত। তাহলে দেখো রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত হবে, 28 + 7, 28 আর 7 35 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে, পাই 35 স্কোয়ার, আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল পাই 28 স্কোয়ার। তাহলে এই দুটোর বিয়োগফলই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে যদি পাই কমন নিই, তাহলে 35 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার। এবার পাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 35 + 28, 35 মাইনাস 28। তাহলে এবার কি হচ্ছে, পায়ের মান 22 7, 35 + 28 66, ইন্টু 35 মাইনাস 28 7। তাহলে 7 7 কেটে গেল, 22 × 66, তার মানে 1386 মিটার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 1386 মিটার স্কোয়ার। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক, মান নির্ণয় করো বলে পৌনঃপুনিকের একটা সরল দিয়েছে। তো এই অঙ্কটা কীভাবে করব না, এই অঙ্কটা কী করবো হচ্ছে, আগে অঙ্কটা টুকে নিই। 22.4, 4-এর মাথায় পৌনঃপুনিক, প্লাস 11.567, 6-7-এর মাথায় পৌনঃপুনিক, মাইনাস 33.59, 9-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি করব, পূর্ণ সংখ্যাটা আর দশমিকের পরের সংখ্যাটা আলাদা করে দেবো। তাহলে 22.4টাকে কী করব, 22 + 0.4, 4-এর মাথায় পৌনঃপুনিক, 11 + 0.567, 6-7-এর মাথায় পৌনঃপুনিক, আর 33 মাইনাস 0.59, 9-এর মাথায় পৌনঃপুনিক। এবার দেখো পূর্ণ সংখ্যাটার আগে যোগ বিয়োগ করি, 22 আর 11 33, আর এদিকে মাইনাস 33 আছে, তাহলে এটা কেটে গেল। এবার পড়ে থাকলো এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলোর যোগ আর বিয়োগ। তার মধ্যে এই দুটো সংখ্যা যোগ হবে, আগে এই দুটো সংখ্যা যোগ করব। প্রথমে লিখি 0.5676767, ঠিক আছে, এটা চলতে থাকবে। আর নিচে থাকবে 0.444, কারণ 4-এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এবার এটাকে যোগ করে দিই, 4 7 4 11, 6 4 10 আর 1 11, 7 4 11 আর 1 12, 6 4 10 আর 1 11, 7 4 11 1 12, 6 4 10 আর 1 11, 5 4 9 আর 1 10। তাহলে এটা হচ্ছে যোগফল। এবার এটার থেকে এই 0.59টা বাদ দিতে হবে। তাহলে 0.5999999। তাহলে এবার বিয়োগ করি, 9 করতে 9 আর 2 11, হাতে রইল 1, 9 আর 1 10 আর 1 11, 9 আর 1 10 2 12, 9 আর 1 10 1 11, 9 আর 1 10 2 12, 9 আর 1 10 আর 1 11, এদিকে 5 আর 1 6 4। এই বিয়োগফল পড়ে থাকলো। তাহলে দেখো এটা থেকে আমরা কি বলতে পারি, এটা হবে 0.412, আর 12-এর মাথায় পৌনঃপুনিক, কারণ 12 দেখো বারবার এসছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 0.412, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 1 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:3, এখন থেকে 3 বছর পর নিজ নিজ বয়সের অনুপাত 6:5, এখন থেকে 9 বছর পর এ এবং বি এর নিজ নিজ বয়সের অনুপাত কত হবে। তাহলে দেখো এখন থেকে 1 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 4:3, মানে এর বয়স যদি 4x হয়, বি এর বয়স 3x। তাহলে এখন এ আর বি এর বয়স কত হবে, তাহলে 1 বছর আগে যদি 4x বছর হয়, এখন হবে 1 বছর বেশি, তাহলে 4x + 1, আর এটা হবে 3x + 1। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। ঠিক আছে, এবার কি বলেছে, এখন থেকে 3 বছর পর তাদের নিজ নিজ বয়সের অনুপাত 6:5। তাহলে 4x + 1-এর সঙ্গে যদি আরও 3 বছর পর হয়, তাহলে 4x + 1 + 3/3x + 1 + 3, তাহলে এখন বলেছে বয়সের অনুপাত 6:5। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, 4x + 4, 5 দিয়ে গুণ হবে, 4 5 20x, 4 5 20, আর 3 6 18x, 3 আর 1 4,
প্লাস 4 6 24, তাহলে 2x সমান সমান 4, তাহলে x সমান সমান 2, তাহলে x সমান সমান 2 হলে এর এখন বয়স 4 দুগুণে 8 আর 1 9 বছর, আর বি এর এখন বয়স 3 দুগুণে 6 আর 1 7 বছর। তাহলে এবার কি বলেছে, এখন থেকে 9 বছর পর, তাহলে 9 বছর পর এর বয়স হবে 9 9 18 বছর, আর বি এর বয়স হবে 16 বছর। তাহলে বলেছে বয়সের অনুপাত কত হবে, 18:16, কাটাকাটি করলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, তাহলে 9:8, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 352 সেন্টিমিটার স্কোয়ার। যদি এর উচ্চতা 7 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন সেন্টিমিটার কিউবে কত? তাহলে বলেছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 352 সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h, তাহলে এইটাই সমান সমান বলেছে 352, আর উচ্চতা বলেছে 7, মানে h সমান সমান হচ্ছে 7, তাহলে r সমান সমান কত হবে, 352/2π, 2π যদি নিচে আসে 22টা নিচে আসবে, 7টা উপরে যাবে, আর h 7 নিচে আসবে, 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটলে 3 11 33, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 4টা 32, তাহলে 8 সমান সমান বেরোলো 8। এবার কি বলেছে, আয়তন, আয়তন কত হবে, আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ক্ষেত্রফল পাই r স্কোয়ার h, তাহলে পাই হচ্ছে 22 7, r স্কোয়ার মানে হচ্ছে 8 গুণ 8 ইন্টু h মানে উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে 7, তাহলে 7 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 64, 1408, উত্তর তাহলে 1। বলেছে বালু 4 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 28 কিমি এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 50 কিমি পথ যায়। স্থির জলে 44.8 কিমি পথ অতিক্রম করতে তার সময় লাগবে। তাহলে কি বলেছে না, 4 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 28 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 7 কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হলো, না প্রতিকূলে গতিবেগ হচ্ছে 7 কিমি প্রতি ঘন্টা, আর অনুকূলে যায় 2 ঘন্টায় 50 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 25 কিমি, তাহলে অনুকূলে গতিবেগ হবে 25 কিমি প্রতি ঘন্টা। তাহলে এবার আমাদের কি বলেছে না, স্থির জলে 44.8 কিমি যেতে কত পথ লাগবে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বার করতে হবে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হবে হচ্ছে অনুকূলে গতিবেগ মানে 25 প্লাস প্রতিকূলে গতিবেগ 7/2, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগের ফর্মুলা, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, তাহলে 25 প্লাস 7 হচ্ছে 32/2 মানে হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে যদি গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 44.8 কিমি যেতে কত সময় লাগবে, 44.8/16, এত ঘন্টা সময় লাগবে। পয়েন্ট তুলে নিচে একটা শূন্য নিয়ে আসলাম, 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 8 16 128, মানে 2.8 ঘন্টা, উত্তর 1।